আজকে লেকচার নাম্বার 2 মানে পর্ব নাম্বার 2। তো আজকের এই পর্বতে আমরা একটা ম্যাথ সলভ করব। আমরা মানে ভাবছি যে এখানে শুরু থেকে শেষ, বইয়ের শুরু থেকে শেষ যতগুলো ম্যাথ প্রবলেম আছে সবগুলোই ধরে ধরে সলভ করাই দিব, কীভাবে অ্যাপ্রোচ করবা, হ্যাঁ, এগুলো দেখাই দিব। তো এটা হচ্ছে মানে চ্যাপ্টারের শুরুতেই দেওয়া আছে যে উপপাদ্য 17। হ্যাঁ, এখন এইটা উপপাদ্য 17 এটা করার জন্য আমি গত ক্লাসে কিন্তু তোমাদের কেন্দ্র, ব্যাস, ব্যাস ভিন্ন জ্যা, হ্যাঁ, এগুলো নিয়ে আলোচনা করছি। তো ওইগুলো দেখে দেখে এরাও দেখতে পারো। আর যদি কারো আগে থেকে কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে ওই আগের ভিডিওটা দেখার দরকার নাই। তো এখন আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করতে যাবো। তো চলো শুরু করি। যেটা হচ্ছে 8.1। হ্যাঁ, 8.1 দেখো প্রশ্নটা আমরা করি। চলো, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন জ্যা। দেখো আমরা কিন্তু অনেকেই ব্যাস ভিন্ন জ্যাটা চিনি না। তো ব্যাস ভিন্ন জ্যা বলতে বোঝাচ্ছে ব্যাস নয় এমন একটি জ্যা। আমরা বৃত্তের ব্যাস কখন বের করতে পারি? এটা ধরো একটা বৃত্ত, আমরা যে এটা একটা জ্যা, আবার এটা একটা জ্যা, আর যে জ্যাটা কেন্দ্র দিয়ে যায়, এই যেটা হচ্ছে এটা দিয়ে হয় সেন্টার, এটা যদি হয় সেন্টার, হ্যাঁ, এটাকে বলি আমরা বৃত্তের জ্যা, এবং এটা স্পেশালি হচ্ছে বৃত্তের ব্যাস হিসেবে কনসিডার করা হয়। কিন্তু এখানে বলছে ব্যাস ভিন্ন জ্যা, এমন জ্যা আঁকা যাবে না যেটা কেন্দ্রগামী, যারা ব্যাস মিন করে। তো এটি হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। আশা করি বুঝতে পারছো। তারপরে পরবর্তীতে বলা হয়েছে যে এই জ্যায়ের যে জ্যাটা আঁকবা, ওই জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। তো চিত্রের মাধ্যমে তোমাকে আরেকটু বুঝিয়ে দিই। চলো, তো আরেকবার আমি প্রশ্নটা একটু অ্যানালাইসিস করে দিই। বলছে কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যা, এই একটা পয়েন্ট, এবং আরেকটা পয়েন্ট মাথায় রাখতে হবে, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, হ্যাঁ, ওই জ্যায়ের ওপর লম্ব। বুঝতে পারছো? লম্ব। এই কিওয়ার্ডগুলো মাথায় রাখে কি করবা? চিত্রটা আঁকবা। তো কিভাবে আঁকবা? প্রথমে যেহেতু বৃত্তের কথা বলা আছে, অবশ্যই আমাদের একটা বৃত্ত আঁকতে হবে। আঁকলাম। কেন্দ্র আছে, কেন্দ্রটা ডিফাইন করলাম। হ্যাঁ, ব্যাস ভিন্ন জ্যা, ব্যাস ভিন্ন জ্যা কি দেওয়া আছে? ব্যাস ভিন্ন জ্যা আমি এমন একটা জ্যা আঁকবো যেটা কেন্দ্রগামী না, ব্যাস না হলেই হলো। তো এমন একটা জ্যা কি, চলো কি কালার জ্যা কি, হলুদ ধরলাম, এই পয়েন্ট থেকে এই পর্যন্ত, এটা একটা ব্যাস ভিন্ন জ্যা। হ্যাঁ, গেল। কি বলছে তারপরে? মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। তার মানে কি, এই যে জ্যাটা আঁকছি আমি যদি নামকরণ করি, এটা যদি হয় এ, এটা যদি হয় বি, এবং আমি যদি এই জ্যায়ের নাম দিই এ বি, বলছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ কার? ওই জ্যায়ের, এই যে জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ। ধরলাম এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এটা ধরলাম মধ্যবিন্দু। হ্যাঁ, বলছে সংযোজক রেখাংশ, তার মানে কি একটা রেখাংশ টানতে হবে আমাকে। তো চলো একটা রেখাংশ টানি, কি কালার দিয়ে? সবুজ। ওকে, তো এই যে কেন্দ্র থেকে টানলাম, হ্যাঁ, তো এই একটা রেখাংশ টানলাম। ওকে, তো যেহেতু মধ্যবিন্দু বলছে, সেহেতু আমার অবশ্যই কিন্তু এই এ বিজাটা সমান দুইটা ভাগে ভাগ হয়েছে, রাইট? ওকে, এটা আমরা পরে দেখবো। চলো, আর এইখানে তারপরে কি বলছে? ওই যে এর ওপর লম্ব। এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ আমি টানলাম, এইটা এই যে এর ওপর 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করতেছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, তো দেখো আমাদের মানে এই অ্যাঙ্গেলটা যে প্রমাণ করতে হবে, যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তোমাদের মনে এখন কোশ্চেন আসতে পারে যে এটা আমরা কোন ওয়েতে প্রমাণ করবো, কীভাবে বুঝবো যে এটা মানে এর মাধ্যমে প্রমাণ করলে আমরা এটা 90 ডিগ্রি প্রমাণ করতে পারবো। এটার কিছু নিয়ম কানুন আছে যে এই মাধ্যমে এই জিনিসপত্র তুমি যদি প্রমাণ করে দেখাইতে পারো, তার মানে তুমি বলতে পারবা এটা একটা লম্ব। তো কী কীভাবে প্রমাণ করা যায় সেটা আমরা চলো দেখে আসি। দেখো এখানে কিন্তু আমি দুইটা ত্রিভুজ নিয়েছি। তো এটা ওই ম্যাথেরই অংশ, জাস্ট একটু বেসিকটা ক্লিয়ার করতেছি, বা কীভাবে তুমি প্রমাণ করবা আসলে। হ্যাঁ, ম্যাথ কিন্তু মুখস্থ নয়, জাস্ট তোমাকে একটু ভিজুয়ালাইজ করতে হবে, একটু চিন্তা ভাবনার পরিমাণটা একটু বাড়াইতে হবে, এই তো। তো দেখো এখানে আমি দুইটা ত্রিভুজ নিয়েছি। তো একটা অ্যাঙ্গেল তুমি 90 ডিগ্রি কীভাবে প্রমাণ করবা, এটার জন্য মানে তোমাকে দুইটা ত্রিভুজ বা ট্রায়াঙ্গেল ডিফাইন করতে হবে। তোমার দুইটা ত্রিভুজ নিয়েছি আমরা। এখন এই দুইটা ত্রিভুজ, তোমার কাজ হচ্ছে এই দুইটা ত্রিভুজ এমনভাবে মানে করবা, অর্গানাইজড করবা যাতে দুইটা সমান হয়। বুঝতে পারছো কি বলতে চাচ্ছি? ত্রিভুজ দুইটা তোমাকে ফার্স্ট অফ অল তোমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ দুইটা একে অপরের সমান এবং সর্বসম, তারা সব দিক দিয়েই সমান। এবং ত্রিভুজটা যদি সর্বসম হয় বা একে অপরের প্রতি উপর সমাপতিত হয়, তাহলেই আমরা ওই ত্রিভুজটাকে সর্বসম বলতে পারি বা সমান বলতে পারি। সর্বসম প্রমাণের শর্ত কি? হয় তোমাকে তিনটা বাহু সমান দেখাইতে হবে, অথবা দুইটা বাহু একটা কোণ। হ্যাঁ, যে কোনো তুমি দুইটা বাহু ধরো, এই বাহু আর এই বাহু সমান দেখাইলা, হ্যাঁ, এই বাহু আর এই বাহু সমান দেখাইলা, আর এই কোণটা তাদের সমান দেখাইলা, তাও কিন্তু আমরা সর্বসম বলতে পারবো। আচ্ছা, ধরলাম তুমি সর্বসম প্রমাণ করছো, এবং এমনভাবে মানে সর্বসম প্রমাণ করলাম কি কারণে? দেখো আমি একটা জিনিস দেখে, এই যে ত্রিভুজটা দেখতে পাচ্ছ, সর্বসম প্রমাণ করলাম কেন? যাতে এই ত্রিভুজটাকে যদি আমি ধরে নিয়ে
ধরে নিয়ে এই ত্রিভুজের উপরে বসাই বা স্থাপন করি, হ্যাঁ দেখো একে অপরের বিপরীত কিন্তু লাল কালার ত্রিভুজটা এখানে ঢেকে গেছে, আমার কোনোভাবেই মনে হচ্ছে না যে এখানে একটা ত্রিভুজ ছিল আগে। তার মানে কি এখানে আর একটা ত্রিভুজ, এই যে সবুজ ত্রিভুজটা কি সমাপতিত হয়েছে, এমনভাবে সমাপতিত হয়েছে তাদের সবকিছু মিলে গেছে। দেখো আগের কোনটা ছিল কোনটাও মিলে গেছে, কিন্তু এখানে যে কোন ছিল এখানে একই কোণ, সব দিক দিকেই সেম মিলে গেছে, বুঝতে পারছো? প্রমাণের ক্ষেত্রে আমাদের যেহেতু একটা কোণ প্রমাণ করতে হবে লম্ব, হ্যাঁ তো আমাদের কিন্তু অবশ্যই একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, একটা না দুইটা ত্রিভুজ। তাহলে আমি একটা ত্রিভুজ, হ্যাঁ ঠিক সেইমভাবে এটা একটা ত্রিভুজ, রাইট? দুটো ত্রিভুজ কী করলাম, ডিফাইন করলাম। আমরা যদি একটু নামকরণ করি, এটার নাম যদি কেন্দ্র ও, হ্যাঁ এটার নাম দিলাম এম, এম তোমরা যেটা ইচ্ছা দাও, আমি দিলাম ও পি দিলাম ধরো, হ্যাঁ। আর বইতে যে বিন্দু ধরে করছে ওই বিন্দু ধরে করতে হবে এমন কোনো মানে নেই, তোমার যা মন চায় তাই ধরবা, বুঝতে পারছো? তো এইখানে দেখো আমাদের ত্রিভুজের সর্বসম প্রমাণ করার জন্য যদি জানি, দেখো এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও যে বৃত্তের ব্যাসার্ধ এটা কিন্তু সেম বৃত্তের ব্যাসার্ধ, তার মানে কি এই দুইটা সমান, বুঝতে পারছো? এবং এই দুটো সমান, হ্যাঁ হইলো, বুঝো হইলো। তারপরে দেখো এই যে একটা টানছিলাম আমরা, এটা যেহেতু একটা মধ্যবিন্দুতে ভাগ হয়েছে, তার মানে কি এইখানে যতটুকু অংশ আছে এইখানে ঠিক ততটুকুই অংশ আছে। এখন তার মানে কি এই দুইটা বাহু সমান পেলাম, আরে ভাই দুইটা বাহু সমান পাইছি, এখন একটা অ্যাঙ্গেল সমান দেখাইলেই তো হয়, তাই না? অথবা আরেকটা বাহু সমান দেখাইলেই কিন্তু হয়। দেখো এই বাহুটা কিন্তু দুইটার মধ্যেই আছে, তার মানে কি এই বাহুটা সাধারণ বাহু তো দুইটার জন্য সমান হবেই, তার মানে কি তিনটা বাহুই আমি সমান দেখাইতে পারছি, তো তার মানে কি ত্রিভুজটা সর্বসম। চলো এটাই লিখি। দেখো পরীক্ষা অ্যান্সার করার জন্য তোমাকে কিছু বিস্তারিত লিখতে হবে, যেমন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মানে তুমি যা যা করছো আর কি। একটি বৃত্তে ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্তে ব্যাস নয় এমন একটি জ্যা আমরা এবি ধরছি, হ্যাঁ এবি ধরছি। ধরার পরে তারপরে বলছে আমরা লিখছি যে এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে, আমরা পি ধরছি, এখানে এম দেওয়া আছে, তার মানে আমরা এম দিয়ে নিই, এখানে ম্যান্ডেটরি না, এম ধরে নিই, হ্যাঁ ঠিক আছে। তাহলে এম, তারপরে কি করছে ও এম যোগ করছো, মানে তুমি যা করছো ওইটাই কি আর কি মানে লিখে দিবা, জাস্ট প্রমাণ করতে হবে যে ও এম আর এবি, ও এম রেখাংশ মানে এই রেখাংশটা এই রেখার উপর কি আছে, লম্ব অবস্থায় আছে। তো এটাই জাস্ট এখানে বিবৃতি করে দিবা, ওকে। প্রমাণে চলো যাই। তো চলো প্রমাণ করি আমরা, হ্যাঁ। এখানে দুইটা ত্রিভুজ আছে আমার, ত্রিভুজ এ এ ও এম, ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম, হ্যাঁ বি ও এম এ কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি না যে এখানে ও এ ইজ ইকুয়াল টু ও বি। কেন আমরা এটা দেখলাম বলো তো? কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় সমান হয়। তো তারপরে দেখো, তারপরে হচ্ছে আমরা এই বাহুটার দিকে লক্ষ্য করো, সবাই তাকাও এই বাহুটা, এই যে আমি সাদা কালার যে আর দাগটা টানলাম, এই বাহুর দিকে তাকাও। আমাদের প্রশ্নে বলেই দিয়েছে যে মধ্যবিন্দুতে সেট করে, তার মানে কি এটা যদি মধ্যবিন্দুতে সেট করে তার মানে কি এখানে যতটুকু অংশ থাকবে ঠিক ততটুকুই অংশ কি এখানে থাকবে, রাইট? তার মানে কি এ এম ইজ ইকুয়াল টু কি বিএম, রাইট? কেন এটা? কারণ এবি জয়ের মধ্যবিন্দু হচ্ছে কি এম, বুঝছো? এবি জয়ের মধ্যবিন্দুটা কি এম। তো তারপরে লক্ষ্য করো, তারপরে আমাদের কিন্তু সর্বসম দেখানোর জন্য আরেকটা অ্যাঙ্গেল প্রমাণ করলেই হবে। যদি তুমি অ্যাঙ্গেল না পাও তাহলে তুমি আগে দেখবা বাহু আছে কিনা, তিনটা বাহু সমান হলে তো সর্বসম হবে। দেখো আর কি লক্ষ্য করি আমরা এখানে দেখো ও এম যে রেখাটা আছে, এই রেখাটা এটা কি, এটা ত্রিভুজ এ ও এম এরও একটা বাহু, আবার বি ও এম এ একটা বাহু, মানে দুই ত্রিভুজের একই বাহু, মানে সাধারণ বাহু, তার মানে এটা তো অবশ্যই সমান হবে। তার মানে কি লিখতে পারি, ও এম ইজ ইকুয়াল টু ও এম, রাইট? কারণ কি এটা সাধারণ বাহু। তো সাধারণ বাহু এখন আমরা কি বলতে পারি, ত্রিভুজ দুইটা কি ত্রিভুজ, সুতরাং আমরা এখন সুতরাং দিয়ে নেব, সুতরাং এ ত্রিভুজ এ ও এম সর্বসম চিহ্নটাকে এভাবে দেয়, দুইটা টান দিবা এবং একটা এরকম একটা সাইন দিবা, এটা সর্বসম সাইন, বুঝতে পারছো? ত্রিভুজ বি ও এম, রাইট? এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। তো এখন আমরা কিভাবে বুঝবো যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি? সর্বসম হইলেই যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে এমন কোনো কথা না। তো অ্যাঙ্গেল 90 ডিগ্রি দেখানোর জন্য তোমাকে বলেই দিছে যে দেখো আমরা কিন্তু এখন দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি, সর্বসম প্রমাণ করার পরে আমরা কিভাবে বুঝবো যে এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে অবস্থান করতেছে? দেখো আমরা যখন মানে প্রমাণ করেই ফেলেছি দুইটা ত্রিভুজ সর্বসম, তার মানে কি সবগুলো বাহু সমান, সবগুলো কোণ সমান। এখন একটু লক্ষ্য করো তো, সবাই একটু লক্ষ্য করো। এখন যেহেতু আমার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটো সমান, তার মানে কি আমার অ্যাঙ্গেলও সমান হতে হবে। এইটা যে অ্যাঙ্গেলে অবস্থান করবে ঠিক সেম অ্যাঙ্গেলে এটা অবস্থান করবে,
বুঝতে পারছো? এইটা যে অ্যাঙ্গেলে অবস্থান করবে ঠিক এই কোণটা তার অপোজিট মানে অ্যাঙ্গেলটা ঠিক সেমভাবে অবস্থান করবে, এবং এই কোণটা যেভাবে অবস্থান করবে ঠিক সেমভাবেই এই কোণটা অবস্থান করবে। তার মানে কি বোঝাচ্ছে, আমার এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, বুঝছো? যেহেতু ত্রিভুজটা সর্বসম, তার মানে কি, এখন একটু লক্ষ্য করো সবাই, এই টোটাল কোণটা কত আমাদের বলো, এই টোটাল কোণটা কত? 180, রাইট? 180। এখন যেহেতু ত্রিভুজটি হচ্ছে সর্বসম এবং একে অপরের প্রতি সমাপতিত হয়, সেহেতু আমরা বলতে পারি কি, হ্যাঁ, এই দুইটা কোণ সমান, এবং দুইটা কোণ সমানভাবে যদি বিভক্ত হয়, তার মানে কি দুই দ্বারা ভাগ করলেই তো সমানভাবে বিভক্ত হবে। তার মানে কি, এটাও 90 ডিগ্রি হতে হবে এবং এটাও 90 ডিগ্রি হতে হবে, তবেই তো সমানভাবে বিভক্ত হইলো, আমার ওই যে সর্বসমর শর্তটা মানলো, তাই না? তার মানে কি, এখন 90 ডিগ্রি যে প্রমাণ হয়ে গেল, এই যে তার মানে কি, যেহেতু ত্রিভুজটা সর্বসম, হ্যাঁ, এবং এটা সমান দুই ভাগে বিভক্ত হচ্ছে, যেহেতু কোণ দ্বয় সমান সেহেতু 90 ডিগ্রি। এটাই বইয়ে লেখা আছে রৈখিক যুগল কোণ আকারে। দেখো রৈখিক যুগল কোণটা কি, রৈখিক যুগল কোণটা হচ্ছে দুইটা কোণ একটি সরল রেখা নির্দেশ করে, এই দেখো নিচে একটা সরল রেখা নির্দেশ করতেছে, হ্যাঁ, এটাই। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা একটু লিখে দিই চলো। তো দেখো আমরা কিন্তু এখানে সেই কথাগুলোই লিখে ফেলছি যে যেহেতু তারা রৈখিক যুগল কোণ, রৈখিক যুগল কোণ বলতে মানে দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, হ্যাঁ, এমন এমন দুইটা কোণ, এবং যা একটা সরল রেখা নির্দেশ করে, হ্যাঁ, এটা খালি মনে রাখো, এত ডিপে যাওয়ার দরকার নেই। এদের পরিমাপটা হবে সমান। কেন সমান পরিমাপটা আমি বলছি, কারণ আমি প্রমাণ করে আসছি যে এই ত্রিভুজটা সর্বসম, আর সর্বসম হইলে কোণের পরিমাপগুলো সেম থাকে। যদি এই কোণের পরিমাণটা সমান থাকতে হয়, তাহলে আমাকে অবশ্যই এই কোণটা যা হতে হবে এই কোণটা একই হতে হবে। তার মানে কি, দুইটা কোণের সমষ্টি আমি জানি, ওটাকে দুই দিয়ে ভাগ করে দিলে কি আমার দুইটা কোণ সমানভাবে বিভক্ত হয়ে গেল, আর দুইটা কোণ কত বের হয়েছে আমার 90 ডিগ্রি, তাই কি বের হয়ে প্রমাণিত। এতটুকু যদি তুমি লিখে দিয়ে আসতে পারো এবং এটা যদি ম্যাথটা ভালোভাবে বুঝে থাকো, অন্য সব ম্যাথ তুমি করতে পারবা। আর এই ম্যাথটা যদি যেখানে বুঝতে পারো না, সেখানে আমাকে জানাবা, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, এবং পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।